নমস্কার, অ্যাস্ট্রোলজার এস কুমার। আজ আপনাদের একটু জ্যোতিষশাস্ত্র নিয়ে বলি। এই জ্যোতিষশাস্ত্র কথাটা কিন্তু এসেছে জ্যোতির্বিজ্ঞান থেকে। জ্যোতির্বিজ্ঞান আপনারা সবাই জানেন, জিওগ্রাফি যারা পড়ে তারা তো জ্যোতির্বিজ্ঞানের ছাত্র। জ্যোতির্বিজ্ঞানের বেশ কিছু অংশ তাদের পড়তে হয়। এছাড়া অ্যাস্ট্রোনমির যে বিষয়টি থাকে, সেই অ্যাস্ট্রোনমিটাই হচ্ছে আসলে জ্যোতির্বিজ্ঞান। জ্যোতির্বিজ্ঞান বিষয়টা কি? জ্যোতির্বিজ্ঞান হচ্ছে মহাকাশ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ যে ধারণা বা আলোচনা, সেটি হচ্ছে জ্যোতির্বিজ্ঞান। সেই বেদের কাল থেকে, শুধু ভারতবর্ষে নয়, গোটা পৃথিবীতে, সেই বেদের কাল থেকে গোটা পৃথিবীতে এই জ্যোতির্বিজ্ঞান নিয়ে কিন্তু নানান গবেষণা হয়েছে। এবং আজকে সেই গবেষণার ফলে গোটা পৃথিবীতে জ্যোতির্বিজ্ঞান একটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, এতে সন্দেহ নেই। কিন্তু একটু ভাবুন, এই যে সাফল্য, এই সাফল্যটা কিন্তু আমাদের মুনি ঋষিরা, সেই বেদের যুগের মুনি ঋষিরা কিন্তু তখনই পেয়ে গিয়েছিলেন। আপনারা ভাবলে একটু স্তম্ভিত হবেন যে সেই সময়ে আমাদের মুনি ঋষিরা তাদের যন্ত্রের যুগেই হোক বা তারা বুদ্ধির যুগেই হোক বা তাদের উপলব্ধির যুগেই হোক, আকাশের দিকে তাকিয়ে, বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে চেয়ে যে গ্রহ, নক্ষত্র, তারা ইত্যাদি ইত্যাদি তারা উপলব্ধি করেছিলেন, এবং সেই সম্বন্ধে তাদের যে প্রজ্ঞা, এটাকে কর্নিশ না জানিয়ে উপায় থাকে না। তো যাই হোক, এই জ্যোতিষবিদ্যা যে আপনাদের মধ্যে বা আমাদের মধ্যে প্রচলিত আছে, সেই জ্যোতিষবিদ্যাও কিন্তু অনেকখানি নির্ভরশীল জ্যোতির্বিজ্ঞানের ওপর। অর্থাৎ গ্রহ নক্ষত্র ছাড়া কিন্তু জ্যোতিষ চলতে পারে না বা চলে না। গ্রহ নক্ষত্রের সন্নিবেশ মানেই হচ্ছে জ্যোতির্বিজ্ঞান। অতএব জ্যোতিষশাস্ত্রে তো গ্রহ নক্ষত্র ছাড়া জ্যোতিষশাস্ত্র অকেজ। অতএব জ্যোতির্বিজ্ঞানের সঙ্গে জ্যোতিষশাস্ত্রের কিন্তু ওতপ্রোত যোগ, ঘনিষ্ঠ যোগ। সুতরাং জ্যোতির্বিজ্ঞান ছাড়া জ্যোতিষশাস্ত্র কিন্তু চলা খুব মুশকিল বা অসম্ভব বলা যেতে পারে। তো এই জ্যোতির্বিজ্ঞানের উৎপত্তি তাহলে কি? জ্যোতিষবিজ্ঞানের উৎপত্তি কোথার থেকে হলো? জ্যোতির্বিজ্ঞান থেকেই হলো। তো এই জ্যোতির্বিজ্ঞানে আমরা যে জ্যোতিষবিজ্ঞান আলোচনা করছি, আমরা যদি জ্যোতিষশাস্ত্র দেখি, তাহলে দেখুন, একটা সামান্য জন্মকুণ্ডলী থেকে কিন্তু কিভাবে একজন জাতক বা জাতিকার জীবনের বিশ্লেষণ করা হচ্ছে। জ্যোতিষশাস্ত্রে অনেকেরই বিশ্বাস নেই। দেখুন, বিশ্বাস থাক আর না থাক, তাতে শাস্ত্রের কিছু এসে যায় না। একজন মানুষ জ্যোতিষশাস্ত্রকে বিশ্বাস করলো কি করলো না, যেমন ধরুন, একজন মানুষ আপনাকে বিশ্বাস করলো কি করলো না, তাতে আপনার কিন্তু কিছু এসে যায় না, সেটা তার এসে যায়। আপনাকে যদি তার ভালো না লাগে বা আপনার কথাতে তার যদি বিশ্বাস না হয়, তো না হবে, তাতে আপনার তো কিছু এসে যাবে না, আপনার জীবনের কোনো পরিবর্তন ঘটবে না, আপনি যা আছেন তাই থাকবেন। কিন্তু তো সুতরাং জ্যোতিষশাস্ত্রের উপরে যাদের বিশ্বাস আছে বা না আছে, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে জ্যোতিষশাস্ত্রটা সত্যিই কি তাহলে বাস্তব। তাহলে জ্যোতিষশাস্ত্রের মধ্যে কিন্তু জ্যোতির্বিদ্যা ভরা রয়েছে। জ্যোতির্বিদ্যাকে টপকে কিন্তু জ্যোতিষশাস্ত্র যেতে পারে না। তার মানে একজন দক্ষ জ্যোতিষীর কাছে যদি আপনারা যান, দক্ষ জ্যোতিষীর সন্ধান যদি আপনারা পান, তাহলে কিন্তু আপনার জন্মছকে যে 12টি ঘর, সেই 12টি ঘরে এক নির্দিষ্টে তিনি কিছুক্ষণ দিক নিপাত করে, অর্থাৎ দৃষ্টি নিপাত করেই তিনি আপনার বুঝে যাবেন জীবনের কোন কোন দিকে আপনার সুবিধে আছে, কোন কোন দিকে আপনার অসুবিধে আছে। হাউ ইট পসিবল? এটা কি সম্ভব? আপনারা বলুন তো। একটা কাগজের মধ্যে আপনাকে একটা ছক এঁকে দেওয়া হলো, কতকগুলো আমাদের যে 9টি গ্রহ, সেই 9টি গ্রহ, 12টি ঘর, 12টি ঘরের মধ্যে 9টি গ্রহকে বসিয়ে দেওয়া হলো। আপনাদের বলুন তো, তাহলে আপনারা এই 12টি ঘরের সঙ্গে, জীবনের সঙ্গে একে মিলিয়ে দেখুন তো, পারেন কি পারেন না? অথচ দক্ষ জ্যোতিষীর কাছে যান, এই 12টি গ্রহকে নিয়ে এবং সেই গ্রহের সঙ্গে যারা নক্ষত্র জড়িত আছে তাদেরকে নিয়ে
এবং ওই 12টি ঘরকে নিয়ে আপনার কিন্তু পুঙ্খানুপুঙ্খ জীবন চরিত্র অর্থাৎ জীবন চিত্র, জীবনের ইতিবৃত্ত তিনি অঙ্কন করে দেবেন এবং আপনাকে ছক এঁকে অঙ্ক কষে বুঝিয়ে দেবেন এই সময়ে আপনার এই সময়ে এই ঘটনা ঘটবে, ওই দিন ওই ঘটনা ঘটবে, এই দিন এই ঘটনা ঘটবে এবং সেটাই ঘটবে। আপনি বিশ্বাস করুন বা না করুন, তাতে জ্যোতিষশাস্ত্রের কিছু এসে যায় না। দেখুন, জ্যোতিষশাস্ত্র ভুল নয়। যেমন ধরুন, আমরা যদি ডাক্তারের কাছে যাই, তাহলে কোনো ডাক্তার আপনার রোগ সারাতে পারলেন না, আবার অন্য একজন ডাক্তারের কাছে গেলেন, আপনাকে 10 মিনিট কথা বলেই আপনাকে 2টো ওষুধ লিখে দিয়ে আপনার জন্মের মতো রোগটা সেরে গেল। তাহলে এবার আপনি বলুন, যিনি ডাক্তার হয়েও যার কাছে প্রথমে আপনি গিয়েছিলেন তিনি রোগ সারতে পারলেন না, আর যিনি দ্বিতীয়জন তিনি আপনাকে মানে দেখেই রোগ সারিয়ে দিলেন ওষুধ দিয়েই, সামান্য ওষুধ দিয়েই, তাহলে কে ভুল? ডাক্তার ভুল হতে পারে, ডাক্তারি শাস্ত্র কিন্তু ভুল নয়। মেডিকেল সায়েন্স কিন্তু ফলস হতে পারে না, রং হতে পারে না, ভুল হতে পারে না। এবার ভুল হচ্ছে কি? ডাক্তারবাবুর সেরকম পড়াশুনো নেই, ডাক্তারবাবুর সেরকম ইনটিউশন নেই, ডাক্তারবাবুর সেই রকম রোগ ধরার ক্ষমতা নেই। তাহলে জ্যোতিষশাস্ত্র একই ব্যাপার। জ্যোতিষশাস্ত্রের মধ্যেও দক্ষ জ্যোতিষীর মধ্যে যদি আপনি পড়েন, তাহলে ওই 12টি ঘর এবং 9টি গ্রহ দেখেই কিন্তু আপনাকে বলে দেবে আপনার জীবনের চালচিত্র কখন কিভাবে রচিত হয়ে আছে। আপনি মানুন বা না মানুন, আপনার মানা আর না মানার উপরে কিন্তু জ্যোতিষশাস্ত্র নির্ভর করছে না। অতএব জ্যোতিষী ভুল হতে পারে, কিন্তু জ্যোতিষশাস্ত্র কিন্তু ভুল নয়। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো যাই হোক, মানব কল্যাণের জন্য কিন্তু বহু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই জ্যোতিষশাস্ত্রের উদ্ভব ঘটেছে এবং সেই জ্যোতিষশাস্ত্র আজকে এই জায়গায় কয়েক হাজার বছরের এই শাস্ত্র যদি অত ঠুনকো হতো, যদি অত পাতলা হতো, যদি অত নরম হতো, তাহলে কিন্তু হারিয়ে যেত। হিন্দু ধর্ম যদি অত সহজ হতো, তাহলে বহু বিদেশির আক্রমণে এবং অন্যান্য শত্রুদের আক্রমণে হিন্দু ধর্ম কিন্তু একদিন হারিয়ে যেত, রসাতলে যেত। হিন্দু ধর্ম কিন্তু বহু অত্যাচারের মধ্যেও রসাতলে যায়নি, হারিয়ে যায়নি, মাথা তুলে নিজের ক্ষমতায় সে কিন্তু আজও বেঁচে রয়েছে। জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রেও একই কথা। আপনি মানুন আর না মানুন, যে শাস্ত্র হাজার বছর ধরে পৃথিবীতে প্রচলিত রয়েছে, সেই শাস্ত্রের মধ্যে তো মূল বলা, তার ভিত বলে তো একটা জিনিস আছেই, না হলে কিন্তু হারিয়ে যায়। যা মিথ্যার উপরে আশ্রয় করে থাকে সে কিন্তু বেশি দিন টিকতে পারে না। এই সত্য আপনাকে মানতেই হবে। যে সত্য মিথ্যার উপরে আশ্রয় করে থাকে সেই সত্যের বিনাশ কিন্তু একদিন হবে। সেই সত্য কখনো টিকতে পারে না চিরদিন। তো জ্যোতিষশাস্ত্রের মধ্যেও সেই ভিত কোথায়? অ্যাস্ট্রোনমি। জ্যোতিষশাস্ত্রের ভিতটা কোথায়? অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমিকে আপনি আজকে সায়েন্সের ছাত্র হিসেবে, টেকনোলজি ছাত্র হিসেবে, 2026 সালের মানুষ হিসেবে অস্বীকার করতে পারেন না। তাহলে অ্যাস্ট্রোনমি থেকে জন্ম নেওয়া জ্যোতিষশাস্ত্রকেও কিন্তু তাহলে আপনি অস্বীকার করতে পারেন না। আমি বলছি না আপনাকে জোর করে স্বীকার করতে হবে, একেবারেই না। আমার সেই ইচ্ছা বা অভিপ্সা একেবারেই নেই। আপনার মানুন বা না মানুন, এ ঘটনা ঘটবে। তো যাই হোক, এই জ্যোতিষের এই নানান যে সিদ্ধান্ত, জ্যোতিষের যে নানান সূত্র, সেই নানান সূত্র কিন্তু রচিত হয়েছে এই অ্যাস্ট্রোনমির উপরেই, গ্রহ সন্নিবেশের উপরেই। আপনি দেখুন, সপ্তমে মঙ্গল থাকলে এবং অষ্টমে মঙ্গল থাকলে দাম্পত্যের সমস্যা হবে। কে আপনাকে বলে দিয়েছিল এটা সম্ভব? কিন্তু হবে। কী করে হবে? হাউ ইট পসিবল? আপনি কি মাঙ্গলিক বলুন, যাই বলুন তাই বলুন, নাম আপনি যা খুশি তাই দিতে পারেন। এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এই স্থানে এই গ্রহটি থাকলে এই ঘটনা ঘটবেই। এবার তার মধ্যে ভালো মন্দের ব্যাপার আছে। সেই মঙ্গল ভালো কি মন্দ তার উপরে নির্ভর করছে। তার উপরে নির্ভর করছে আপনার ফলের দৃঢ়তা এবং হ্রাসতা, অর্থাৎ কম বা বেশি নির্ভর করছে। দ্বাদশে মঙ্গল থাকলে আপনার রক্তপাত হবেই। আপনি মানুন আর না মানুন,
হবেই। তো সুতরাং দ্বাদশে শনি থাকলে আপনাকে কর্মের জন্য বিদেশে গেলে আপনার ভালো হবে। তো এই যে আমি সামান্য সামান্য উদাহরণগুলো দিলাম, এইগুলো যে জ্যোতিষশাস্ত্র বলে গেছে, এই যে সূত্রগুলো জ্যোতিষশাস্ত্র দিয়ে গেছে, এ কিন্তু ঠুনকোও নয়, ফেলনাও নয়, এবং এটা আপনার জীবনে অবধারিতভাবে ঘটবেই। শুক্রের সঙ্গে মঙ্গল বা কেতুর যোগ যার ছকে আছে, এবং শুক্র মঙ্গল কেতু যাদের একসঙ্গে আছে, তাদেরকে আপনি নির্দ্বিধায় বলে দিতে পারেন এর দাম্পত্য ভালো চলবে না। তাহলে একটা 12টা ঘরে 9টা গ্রহ দেখে এবং একটা যোগ দেখে আপনি একটা মানুষের একটা সাইডের একটা ঘটনার ওকে প্রেডিকশন করে দিলেন, এবং সেই ঘটনাটি অক্ষরে অক্ষরে মিলে গেল, যাবেই যাবে। অতএব জ্যোতিষশাস্ত্র, আপনারা আবারও বলছি, কারো বিশ্বাস থাক বা না থাক, জ্যোতিষশাস্ত্রই, অর্থাৎ যার ভিত একটা বিজ্ঞানকে নিয়ে, সেই বিজ্ঞানকে অস্বীকার করার মতো আমাদের আধুনিক মানসিকতার মানুষদের বোধহয় না থাকাই ভালো। ধন্যবাদ। ভালো লাগলে আপনারা আমার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার ধন্যবাদ রইল।